বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 অক্টোবর 2025। আহ, আমাদের সাক্ষ্য আইনের আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখেন যে সাক্ষ্য আইনে পড়ার আগে, সাক্ষ্য আইনটা একটা কি আইন, মানে আমরা যখন পড়া শুরু করছিলাম প্রতিটা সাবজেক্টের একটা বার কাউন্সিলে মোট 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টের কে দুই ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হলো মূল আইন আর একটা হলো পদ্ধতিগত আইন। মূল আইন কাকে বলে? মূল আইনে শুধু প্রতিকার আলোচনা করছে, শাস্তি আলোচনা করছে, যে অমুক প্রতিকারের জন্য অমুক ঘটনা ঘটলে এই প্রতিকার পাওয়া যাবে, বা অমুক অপরাধ করলে এই শাস্তি পাওয়া যাবে। কিন্তু এই শাস্তি বা প্রতিকার পাওয়ার জন্য কোথায় মামলা করতে হবে, কিভাবে করতে হবে, এই বিধিবিধান মূল আইনে থাকে না। বুঝতে পেরেছেন? তাহলে যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে, কোথায় মামলা হবে, কোথায় বিচার হবে, কেমনে রায় হবে, কেমনে জাজমেন্ট হবে, কেমনে সাক্ষ্য গ্রহণ হবে, এই বিধিবিধানগুলো যেখানে আলোচনা করছে সেটাকে বলে প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। আর যে আইনে শুধু শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে, কিন্তু ওই শাস্তি বা প্রতিকার কার্যকর করার জন্য কোথায় মামলা করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো বিস্তারিত বলে নাই, সেই আইনটা বলা হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। তা যারা এতটুকু মনে রাখতে, উদাহরণস্বরূপ আমি এই ধরনের কথা বলি, ধরেন আমরা এতদিন সুনির্দিষ্ট প্রতিকার আইন করছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে বেদখল হইলে বেদখলের মামলা করতে হয়, দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়, চুক্তি ভঙ্গ হলে চুক্তি বলবতের মামলা করতে হয়। তাই এটা একটা মূল আইন। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথাও বলে নাই এই মামলাটা আপনি কোন দেওয়ানি আদালতে করবেন, কিভাবে আরজি হবে, কিভাবে সমন হবে, কিভাবে রায় ঘোষণা হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে? বলে নাই। তো এজন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা মূল আইন, আর দেওয়ানি কার্যবিধি একটা কি? পদ্ধতিগত আইন। ঠিক একই ভাবে ফৌজদারি মামলার ক্ষেত্রে দণ্ডবিধি, দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের সংজ্ঞা বলছে, শাস্তি বলছে। কিন্তু ওই অপরাধের শাস্তি যদি আমি আসামিকে দিতে চাই, মামলাটা থানায় করব না কোর্টে করব, কিভাবে বিচার হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ হবে, এই কথাগুলো দণ্ডবিধিতে নাই। এই কথাগুলো বলা আছে ফৌজদারি কার্যবিধিতে। এজন্য ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন, দণ্ডবিধি একটা মূল আইন। ঠিক একই ভাবে দেওয়ানি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, আর সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা কি? মূল আইন। আর আমাদের এতটুকু যারা মনে রাখতে পারবেন না, বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট মূল আইন, দণ্ডবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর সবগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। তো সেই হিসেবে আজকে আমরা সাক্ষ্য আইন শুরু করতে যাচ্ছি। সাক্ষ্য আইনে বলতে যে একটা মামলায় কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে, বাদীর সাক্ষ্য আগে গ্রহণ করবে নাকি বিবাদীর সাক্ষ্য আগে গ্রহণ করবে, কেমনে কে প্রমাণ করবে, মামলা কি বাদী প্রমাণ করবে নাকি বিবাদী প্রমাণ করবে, কেমনে দলিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করবে নাকি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করবে, কোনটা সরকারি দলিল কোনটা বেসরকারি দলিল, বুবারা কিভাবে সাক্ষ্য দিবে, তারপরে স্বামী স্ত্রী কিভাবে সাক্ষ্য দিবে, তারপরে জেরা কি, এক্সামিনেশন ইন চিফ কি, বৈরী সাক্ষী কি, এই সব পদ্ধতিগত বিষয়গুলো আলোচনা করেছে কোন আইনে? সাক্ষ্য আইন। তো সেই হিসাবে সাক্ষ্য আইন একটা কি আইন আনিস? সাক্ষ্য আইন একটা কি আইন? সাক্ষ্য আইন একটা পদ্ধতিগত আইন, কারণ এতে সাক্ষ্য গ্রহণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। তো আমরা পড়ি, দেখেন। সর্বপ্রথম 1850 সালে, আন্ডারলাইন করবেন স্যার হেনরি সামার মেইন, এটা মনে রাখতে হবে, ভারতীয় আদালতে মামলা পরিচালনার জন্য অনুসরণীয় একটি সাক্ষ্য আইনের খসড়া তৈরি করে। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের খসড়া সর্বপ্রথম কে প্রণয়ন করে, বলে হেনরি সামার মেইন। কত সালে? 1850 সালে। এতটুকু মনে রাখতে হবে। কিন্তু এটা ভারতে ব্যবহারের অনুপযোগী ছিল। অবশেষে গোল দিবেন 1871 সালে ব্রিটিশ পার্লামেন্টে, এটা গোল দেন, ব্রিটিশ পার্লামেন্টে স্যার জেমস ফিট জেমস স্টিফেন, এই নামটা মনে রাখতে হবে। স্যার জেমস ফিট জেমস স্টিফেন, দুইবার জেমস, স্যার জেমস ফিট জেমস স্টিফেনকে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেয়। তার তৈরিকৃত বিলটি সেপ্টেম্বর 1, 1872 সালে কার্যকর করা হয়, এবং তখন থেকে ভারতীয় আদালত এটা অনুসরণ করে আসছে। বর্তমানে বাংলাদেশে সামান্য কিছু সংশোধনী ছাড়া এই আইনটি প্রয়োগ করা হচ্ছে। তো আপনি এখানে যে দুইটা জিনিস মনে রাখবেন, সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করে 1850 সালে স্যার হেনরি সামার মেইন,
আর বর্তমানে আমরা যে সাক্ষ্য আইন পড়বো এটা স্যার জেমস ফিটজেমস স্টিফেন খসড়া তৈরি করে 1871 সালে, নাকি? এটা এটা মনে রাখলেই চলবে। তো কি রুবেল চলে যাবেন? আমরা তথ্যচিত্রতে চলে আসি। দেখেন তথ্যচিত্র, যে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতকারী হলো স্যার জেমস ফিটজেমস স্টিফেন। সাক্ষ্য আইন প্রণয়ন করা হয় 1872 সালের 15ই মার্চ। এটা বললেন 1872 সালের 15ই মার্চ। যদিও এই তারিখ তারিখ থেকে এখন আর প্রশ্ন আসবে না, তারপরেও একটু মনে রাখেন 1872 সালের 15ই মার্চ। তারপরে দেখেন 1872 সালে সাক্ষ্য আইনটি কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। কবে? 1 সেপ্টেম্বর। আর সাক্ষ্য আইনের মোট অংশ 3টি, এটা বললেন মোট অংশ 3টি, আর অধ্যায় হলো 11টা, মানে পার্ট 3টা, আর অধ্যায় কয়টা? 11টা। সাক্ষ্য আইনের মোট ধারা দেখেন 167টা। কয়টা? 167টা। আর সর্বশেষ দেখেন যে সাক্ষ্য আইন একটি কি আইন? পদ্ধতিগত আইন। এভিডেন্স অ্যাক্ট 1872 সর্বশেষ সংশোধন করা হয় 20 নভেম্বর 2022 সালে। কত তারিখে? 20 নভেম্বর 2022। তো সাক্ষ্য আইন সর্বশেষ সংশোধন করতে 20 নভেম্বর 2022। তো যারা একেবারেই পারেন না তাদের জন্য মৌলিক যে বিষয়টা মনে রাখতে হবে, সাক্ষ্য আইনের সর্বপ্রথম খসড়া প্রণয়ন করে 1850 সালে স্যার হেনরি সামার মেইন। আর বর্তমানে যে সাক্ষ্য আইনের যে খসড়া স্যার জেমস ফিটজেমস স্টিফেন, এইটুকু মনে রাখবেন। আমরা চলে আসি এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022। এ জায়গায় অনেকগুলা সংশোধনী আনছে, আমরা ধাপে ধাপে আসলে জেনে যাব যে কি কি সংশোধনী এনেছে। তো এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 সর্বশেষ 20 নভেম্বর 2022 তারিখে, এই তারিখটা মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবেন সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে? 2022 সালে। এভিডেন্স অ্যাক্ট 1872 এর অধিকতর সংশোধন কল্পে এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 জাতীয় সংসদে পাশ করা হয়। উক্ত সংশোধনের আইনটি 20 নভেম্বর 2022 তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। কবে থেকে? 20 নভেম্বর 2022। এখন আমরা চলে আসি সংশোধনীর আন্ডারলাইন করেন মূলত দুইটি দিকে রয়েছে। কি কি? একটা দেখেন ডিজিটাল রেকর্ড ও ফরেনসিক পদার্থ বা বস্তু সমূহকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে। একটু একটু বলি। ডিজিটাল রেকর্ড হলো আপনারা এই যে যে ছবি দেখান, তারপরে অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, বুঝতে পারছেন? মোবাইলে যে ছবি তুলছি, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, সিসিটিভি ফুটেজ, এইগুলো হলো ডিজিটাল রেকর্ড। 2022 সালের আগে এইগুলো আমাদের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য ছিল না। এগুলার সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে সাক্ষ্য আইনে কত সালে? 2022 সালে। আর একটা বিষয় হলো ফরেনসিক পদার্থ। ফরেনসিক পদার্থ মানব দেহ রিলেটেড যা যা আছে সবকিছু ফরেনসিক পদার্থ। আপনার এই যে আহ রক্ত, মূত্র, বীর্য, ডিএনএ, আরএনএ, এইগুলো সব কি? ফরেনসিক পদার্থ। বুঝতে পারছেন? তো এইগুলোকে গ্রহণযোগ্য করতে বিদ্যমান প্রয়োজনীয় ধারাসমূহ সংশোধন করা হয়েছে এবং নতুন ধারা সংশোধন করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিজিটাল রেকর্ডকে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কত সালের সংশোধনীতে? 2022। তারপরে দেখেন ধর্ষণ বা ধর্ষণ মামলার চেষ্টায় ভুক্তভোগীকে তার সাধারণত অনৈতিক চরিত্র বা অতীত যৌনাচার নিয়ে প্রশ্ন করা সংক্রান্ত এত বাতিল করে, এটা আমরা এখন পড়বো না, এখন বাদ, এটা বাদ, এটা এই জায়গা পড়তে যাবেন না, এটা আমরা যখন সংশ্লিষ্ট ধারায় যাব সেই ধারায় গিয়ে পড়বো। বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন যে সাক্ষ্য আইন একটা পদ্ধতিগত আইন, এটা আমরা জানি, আর ব্যাখ্যা নাই দিলাম। পরেরটা দেখেন সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা পাইছেন? সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এর পাশে লেখেন ধারা 1। সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় ধারা কত? শুনেন, আমাদের সময় অল্প, এখন আমাদের গন্তব্য পৌঁছাইতে হবে, সুস্থ শরীরে পৌঁছাইতে হবে, অল্প সময়ে পৌঁছাইতে হবে, আর ভাড়ার টাকাও কম। মানে ভাড়ার টাকা কম বলতে আমার গন্তব্যে পৌঁছাইতে হবে ভালোভাবে, অসুস্থ হওয়া হবে না, আবার ভাড়ার টাকাও কম, ভালোভাবেও পৌঁছাইতে হবে। এজন্য ওই প্রতিমধ্যে আপনার পরাণে চাইছে বিরিয়ানি, খালেন আর ভাড়ার টাকা নাই, তা এখন করা যাবে না। বিষয়টা হলো এই মুহূর্তে আমাদের দরকার কোনটা পড়ার চেয়ে কোনটা পড়বো না সেইটা বেশি জরুরি। দেখেন তাহলে সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা বলেছে ধারা কত? সাক্ষ্য আইন আদালতের মধ্যে, আন্ডারলাইন করেন, আদালতের মধ্যে
বা সম্মুখে সংগঠিত বল দিবেন সকল বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, এমনকি কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। কোর্ট মার্শাল হলো আর্মিদের যে বিচার ব্যবস্থা, আর্মিরা তাদের কোনো অপরাধ সংগঠিত হইলে যে বিচার করে এটা বলে কি কোর্ট মার্শাল। তাহলে আমাদের এই সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এই কথাটা বলতেছে কত দ্বারায়? এক দ্বারায়। আদালতের মধ্যে হবে, সকল বিচারিক কার্যক্রমে হবে, এমনকি কোর্ট মার্শালের ক্ষেত্রেও হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে কিনা, অবশ্যই হবে। তবে কথা আছে, কিন্তু কোর্ট মার্শালটি যদি আন্ডারলাইন করেন দা আর্মি অ্যাক্ট 1952, এই এই আইনগুলো মনে রাখতে হবে। আর্মি অ্যাক্ট 1952, দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953 অনুসারে গঠিত হয়, তাহলে 1872 সালে সাক্ষ্য আইন উক্ত কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই জায়গা বলছে যে কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য, বাট কোর্ট মার্শালটা যদি হয় এই তিনটাই, দ্য আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 আর এয়ারফোর্স অ্যাক্ট 1953, এই তিনটা আইনের অধীনে যদি কোর্ট মার্শাল গঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। এই তিনটা আইন ব্যতীত অন্যান্য আইনের ক্ষেত্রে যদি কোর্ট মার্শাল গঠিত হয় তাহলে আমাদের সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। বুঝতে পেরেছেন? এই তিনটা আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তো আর্মি অ্যাক্ট 52, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 আর এয়ারফোর্স অ্যাক্ট কত? 53। হ্যাঁ 1953। তো এখন আমরা চলে আসি সাক্ষ্য আইন যে ক্ষেত্রে প্রযোজ্য না, কোন আদালত বা বিচারকের নিকট দাখিলকৃত, আন্ডারলাইন করবেন, কোন হলফনামা এর ক্ষেত্রে প্রযোজ্য না। সুতরাং আদালতের নিকট দাখিলকৃত হলফনামা সাক্ষ্য বলে গণ্য হবে না। আপনারা যে এফিডেভিট গুলো করেন কোর্টে গিয়ে, একজন বিচারক দায়িত্বপ্রাপ্ত থাকেন না, ওনার কাছে যে এফিডেভিট করেন এবং যে এফিডেভিট করতে আসছে সে কাঠগড়ায় দাঁড়ায়, তাহলে এই এফিডেভিটের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে এই এফিডেভিট বা হলফনামা সাক্ষ্য বলে গণ্য হবে না। এখন তারপরে দেখেন, কোন সালিসী বিচারকের সম্মুখে সংগঠিত কার্যাবলীর ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আন্ডারলাইন করেন, সালিসী বিচারক, আরবিট্রেটর। যখন আমরা দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির দুইটা পদ্ধতি পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা? একটা হলো মেডিয়েটর, মেডিয়েশন, মেডিয়েশন মধ্যস্থতা, আর একটা হলো আরবিট্রেশন, সালিশ। তাহলে যখন কোন সালিশ হবে, সালিসী কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তাহলে হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, আর সালিসী কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন পূর্ণ। বুঝি না, জোরে বলেন কথা। নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961। হ্যাঁ হ্যাঁ 1953, জি। এয়ারফোর্স 1900, হ্যাঁ প্রশ্নটা করেন। হ্যাঁ এই ক্ষেত্রে তো হবেই না, হলফনামার ক্ষেত্রে হবে না, আর আরবিট্রেশনের ক্ষেত্রেও হবে না। জি বুঝতে পেরেছেন? ধারা 2 দেখেন বাতিল, 2 ধারা দিয়ে লেখেন বাতিল। বাতিল। বিগত বছরের প্রশ্ন দেখেন, তা এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন। এটা খুবই একটা মানে দারুণ প্রশ্ন। দেখেন, আপনি জানেন জেমস স্টিফেন, কিন্তু এ জায়গায় বানান আছে দুইটা, দেখেন জেমস স্পেন্সার, জেমস স্টুয়ার্ট, জেমস স্টিফেন, জেমস স্টিফেন, একটা আছে THEN আর একটা আছে VEN। উত্তর হবে কি? THEN। তো এখানে 2, 3, 5, 10, 10 নম্বরটা যদি করি, 1872 সালে সাক্ষ্য আইন নিম্নলিখিত কোন আইনের অধীন গঠিত সামরিক আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না? তা আর্মি অ্যাক্ট 1962। ওটা এটা আর্মি অ্যাক্ট 1965 লেখা হবে, 52, এটা ঠিক করেন, ইংরেজিটা ভুল আছে। পাইছেন? বাংলায় বানানো আছে।
আর্মি অ্যাক্ট কত? 52। নৌ শৃঙ্খলা আইন নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স কত? 1961। 1953 সালে বিমান বাহিনী আইন, দ্য এয়ারফোর্স অ্যাক্ট, উপরে কত? সবগুলো। উপরে সবগুলো নাকি? আমরা এখানে যে সাক্ষ্য আইন পড়বো, আমরা এই জায়গা যা পড়তেছি যতটুকু পারতেছি এইটুকের যদি আপনি একটু তালে তাল লাগাই যাইতে পারেন, যে সবচেয়ে কম পারেন তারও বাংলাদেশ বার কাউন্সিলের 15টার ভিতর 10টা পারা উচিত। সাক্ষ্য আইনে 15টার ভিতরে কত? 10। আর সুনির্দিষ্ট যেভাবে পড়ছি ওইটুকু যদি মাথায় রাখতে পারেন, ওই জায়গায় ইনশাল্লাহ 10-এ পাবো 7। তাহলে 10 আর 7 কত? 17। আর বড় বড় আইন এদিক সেদিক দিয়ে আমার দরকার 33। তো মোটামুটি ন্যূনতম যারা লেগে থাকবেন, অনলাইন অফলাইনে যারা আছেন, তার জন্য ফেল করাই কঠিন, কিন্তু লেগে থাকতে হবে। গা ছাড়া ভাব দেওয়া যাবে না, বেশি বোঝা যাবে না। এই জায়গা আসলে হলো যে সব একেবারে 100% সঁপে দিতে হবে নিজেরে, যে স্যার যা বলবো আমার কাজ ছাড়া, যদি একেবারে ইমার্জেন্সি কাজ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু তাছাড়া আমি অন্য কারো কথা শুনবো না, আমার বেশি পাকনামি করার দরকার না। এই জায়গা যা পড়তেছি তাই। আমি কি আপনাদের 10-12টা বই পড়াচ্ছি? একটা বই, এক বইয়ের পরে আর কোনো কথা তাই। আসেন, তো আমরা এখন চলে আসি সংজ্ঞা সমূহ, ডেফিনেশনস। ধারা 3। দেখেন, প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে। আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম, ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা দিছে 4 ধারায়। দণ্ডবিধির সংজ্ঞাগুলো দিছে 6 থেকে 52 ক। 6 থেকে 52 ক। এরপরে আমরা পড়ছি দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির সংজ্ঞা দিছে 2 ধারায়। বুঝতে পারছেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় ধারায়? 3 ধারায়। আর এই যে সাক্ষ্য আইনেরও সকল সংজ্ঞা দিছে কত ধারায়? তো সাক্ষ্য আইনের প্রথম যেটা আছে, এটা যদি একটু পড়ি দেখেন। আদালত বা কোর্ট। আদালত বলতে অন্তর্ভুক্ত হবে সকল বিচারক, ম্যাজিস্ট্রেট বা বল দিবেন সালিসকারী ব্যতীত সাক্ষ্য নিতে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। তাহলে এখানে বলতেছে সমস্ত বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সালিসকারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি যে সাক্ষ্য নিতে পারে। সালিসকারী ব্যতীত আপনি বলতে পারেন স্যার বিচারক ম্যাজিস্ট্রেট ছাড়া আর কে সাক্ষ্য নিতে পারে? প্রশ্ন আসে না? না, পুলিশ না। পুলিশ সাক্ষ্য নিতে পারে? পুলিশ সাক্ষ্য নিতে পারে কোথায় পড়ছি ইসমাইল বলেন? পুলিশ যে সাক্ষ্য নিতে পারে কোন জায়গায় পড়ছি বলেন? পিআরবির কোথায়? পিআরবি কারে বলে? ফৌজদারি কার্যবিধি পিআরবি। দণ্ডবিধি পুলিশ কখনো সাক্ষ্য নিতে পারে না। এই জায়গায় যেটা বোঝাচ্ছে সেটা হলো সালিসকারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি, ওই যে মিডিয়েটর, মধ্যস্থতাকারী অথবা কমিশন, মনে আছে? মিডিয়েশন, মিডিয়েটরও বাদ দিয়া এই জায়গায় ধরতে হবে কমিশন। কমিশনে পাঠাইছে কে? আদালত। যে তুমি অমুকের সাক্ষ্য নিয়েছো, ফেরদৌস দাওয়াতে গেছে, ও আসতে পারবে না, ওর কষ্ট করে ওর সাক্ষ্যটা তুমি গ্রহণ করে দিয়ে এসো। এটাও সে আদালত হিসেবে গণ্য হবে। দেখেন, কোর্ট includes all judges, magistrates and all persons except arbitrators legally authorized to take evidence. সুতরাং আদালত বলতে নিম্নলিখিত ব্যক্তি বোঝাবে: বিচারক, ম্যাজিস্ট্রেট, লাস্টের আন্ডারলাইন করেন সাক্ষ্য নিতে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। সাক্ষ্য নিতে যারা ক্ষমতাপ্রাপ্ত এরকম যে কোনো ব্যক্তি। তো জেনে রাখা ভালো, দেখেন যে সালিসকারী বা সালিসি বিচারক আদালত বলে গণ্য হবে না। বুঝছেন? সালিসকারী বা সালিসি বিচারক আদালত বলে গণ্য হবে না। আজকে আমাদের এই জায়গায় যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী কয়জন আছেন? পূর্ণ আর বিপাশ ভাই, আর কেউ আছেন? ও, বিমল সাহেব। নির্মল তো আছে। যাক, আপনারা এই উৎসবের দিনেও যে পড়তে আসছেন কষ্ট করে, সৃষ্টিকর্তা আপনাদের মনের যে নেক বাসনা এটা যেন কবুল করে নেন, আমিন। দেখেন, তথ্য বা ঘটনা, ফ্যাক্ট, আমরা এটা পরে বিরতিতে যাব। দেখেন, ঘটনা বা তথ্য অর্থ হলো এমন কোন ঘটনা বা তথ্য যা ঘটেছে বা বিদ্যমান ছিল বলে জানা যায়। প্রথমে আমরা এটা দেখেন, সাক্ষ্য আইনের 3 ধারায় তথ্য বা ঘটনা বলতেন 2 প্রকার। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে তথ্য বা ঘটনা কত প্রকার?
দুই প্রকার। দুই প্রকারের প্রথম যেটা দেখেন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ফিজিক্যাল ফ্যাক্ট। ফিজিক্যাল, এই ইন্দ্রিয় গ্রাহ্য ফিজিক্যাল ফ্যাক্টের আর এক বাংলা বলে যেতে পারে শারীরিক বিষয়। বুঝতে পারছেন? ফিজিক্যাল ফ্যাক্ট মানে হলো এই যে দেখেন, যেমন ক খ কে পিস্তল দিয়ে গুলি করেছে, এটি একটি ঘটনা। তো অমুক অমুক রে গুলি করছে, অমুক অমুক রে ঘুষি দিছে, অমুক অমুক রে সিমটি দিছে, অমুক অমুক রে ধাক্কা দিয়ে ফেলে দিছে, অমুক অমুক রে খুন করছে। শরীর রিলেটেড যা যা, এইগুলারে বলে ফিজিক্যাল ফ্যাক্ট বা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। বুঝতে পারছেন? অপর একটা দেখেন মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয়, সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কি বলেন? সাইকোলজিক্যাল ফ্যাক্ট। হোয়াট ইজ সাইকোলজিক্যাল ফ্যাক্ট? আপনার মনে মনে যা থাকে এটা হলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আমি অমুকরে খুশি দেব, মনে মনে যে রাগ, মনে মনে যে পরিকল্পনা, এটা হলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এই যে দেখেন, যেমন অভিপ্রায়, জ্ঞান, সরল বিশ্বাস ইত্যাদি। তাহলে আমরা এইভাবে চিন্তা করি, দেখেন দিনেশ পরিকল্পনা করে পিপাসে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তাহলে এই যে ধাক্কা দিয়ে যে ফেলাটা, এটা হলো ফিজিক্যাল ফ্যাক্ট। আর দিনেশের যে দীর্ঘদিনের শত্রুতা, রাগ মনে মনে যে পুষে রাখছে, এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মনস্তাত্ত্বিক বিষয়। বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন ক খ কে পিস্তল দিয়ে গুলি করেছে, গুলি করা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, এবং গুলি করার ক্ষেত্রে তার অভিপ্রায় হলো মনস্তাত্ত্বিক বিষয় বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কোন লোক কোন কথা বলেছে, বা কোন লোক কিছু শুনেছে, দেখেছে, কোন নির্দিষ্ট মত পোষণ করেছে, বা কোন ইচ্ছা পোষণ করেছে, বা সরল বিশ্বাসে বা প্রতারণামূলক ভাবে কাজ করেছে, কোন বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি ঘটনা অন্তর্ভুক্ত হবে। সো আমার মনে রাখতে হবে যে ঘটনা হলো কয় প্রকার? একটা হলো ফিজিক্যাল, আর একটা হলো সাইকোলজিক্যাল। তো আমাদের বিরতি শেষে আবার শুরু হবে। আমরা শুরু করে দেখেন দলিলের সংজ্ঞা। দলিল সাক্ষ্য আইনের 3 ধারায় ও দণ্ডবিধির 29 ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষ্য আইনের 3 ধারায় যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা অনুরূপ হলো দণ্ডবিধির 29 ধারা। কত ধারা বলেন? 29 ধারা। 3 ধারা অনুসারে দলিল বলতে কোন, আন্ডারলাইন করেন, পদার্থের উপর প্রকাশিত, পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয়কে বোঝায়। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা ডিজিটাল রেকর্ডকে, আন্ডারলাইন করবেন, ডিজিটাল রেকর্ডকে দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে অডিও ভিডিও ফুটেজ, ছবি টবি যা যা আছে, এগুলা সব ডিজিটাল রেকর্ড। এই ডিজিটাল রেকর্ড এখন কি মর্মে গণ্য হবে? দলিল মর্মে গণ্য হবে। সিসিটিভি ফুটেজ কি? দলিল। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা 3 ধারায় উল্লেখিত পন্থায় প্রকাশিত বা বর্ণিত হয়। শর্তসমূহ দেখেন। তো তার আগে একটা কথা বলিনি, অনেকেই আপনারা বা আমরা মনে করি যে দলিল বলতে ওই যে স্ট্যাম্পে হলুদ কাগজে যা লেখা বাসা বাড়িতে থাকে জমির দলিল, সেটাই বুঝেন। কিন্তু সংজ্ঞা অনুসারে দলিল বলতে কিন্তু শুধু ওই যে স্ট্যাম্পে যা থাকে সেটাই দলিল না, কোনো পদার্থের উপর কিছু লেখা হলেই সেটা দলিল। এই যে আপনারা যে আইন পাঠ বই আমরা পড়তেছি, এটা কাগজের উপর লেখা, এটা কি দলিল? ইভেন রাস্তাঘাটে হয়েছে যে ডানে ডানে যান বামে যান, গতিসীমা এত 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 কিলোমিটার, এগুলাও এক একটা কি দলিল। কেউ যদি হাতে কোনো কিছু লেখে, উল্কি আঁকে, ট্যাটু করে না, ট্যাটু, ওই জায়গায় তো একটা কিছু লেখে, তো এটাও এক ধরনের কি দলিল। তো শর্ত সমূহ দেখেন। 3 ধারা অনুসারে কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। 1, কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে। অবশ্যই এটা কোনো পদার্থের উপরে হতে হবে, মনে মনে রাখলে হবে না। 2, উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে কিসের মাধ্যমে? দেখেন, কোন অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। কিসের সাহায্যে? অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে, বা উক্ত পন্থা সমূহের একাধিক পন্থায়, অথবা অক্ষর সংখ্যা এগুলোর কম্বিনেশনে। অক্ষরও থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে, সবকিছু মিলাই ঝিলাইয়া থাকতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত পন্থাসমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে। তো এখন দেখেন যে
তিন ধারায় প্রদত্ত দলিলের সংজ্ঞায় সকল গুরুত্বপূর্ণ পদার্থ অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লেখার মাধ্যমে প্রচলিত ছাপ চিহ্নের অন্য কোনো ধরন দ্বারা মানুষের চিন্তা বর্ণনা করা হয়। যেমন দেখেন, লিখিত যে কোনো জিনিস দলিল, মুদ্রিত, লিথোগ্রাফকৃত। যদি বলেন স্যার লিথোগ্রাফকৃত কি, এক ধরনের যান্ত্রিক উপায় তৈরি, লিথোগ্রাফকৃত। তারপর দেখেন ফটোগ্রাফকৃত। তারপরে কোনো বই, মানচিত্র, পরিকল্পনা দলিল, কোনো ধাতুখণ্ড, প্রস্তর খণ্ডের উপর কিছু খোদাই করা হলে তাও দলিল। কোনো ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচার, এখন তো ক্যারিকেচার তেমন দেখা যায় না, একটা সময় খালেদা জিয়া, শেখ হাসিনা ওনাদের দেখতেন যে বড় বড় ছবি পত্রিকায় আঁকা বা বিভিন্ন জনের আঁকা, এটারে বলে ব্যঙ্গচিত্র। এগুলাও এক প্রকারের কি বলেন, দলিল। তো এতটুকু পড়লেই হবে ইনশাল্লাহ। আর একেবারে লাস্টের 3 লাইন দেখেন, সুতরাং কম্পিউটারে প্রস্তুতকৃত যে কোনো লেখা, সিসিটিভির ভিডিও, মোবাইলে ধারণকৃত ছবি ভিডিও, ওয়েবসাইটে প্রকাশিত গেজেট ইত্যাদি ডিজিটাল রেকর্ড মর্মে গণ্য হবে। এগুলো সাক্ষ্য আইন অনুসারে দলিলের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যেগুলা ডিজিটাল রেকর্ড সেগুলাই এখন কি দলিল। দলিল। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? ব্যঙ্গচিত্র দলিল নয়, এটা কি সঠিক? না, ব্যঙ্গচিত্র অবশ্যই দলিল। এখন আমরা চলেছি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, অ্যাকচুয়ালি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড কি কি এগুলো আপনারা মোটামুটি জানেন। এই যে আপনাদের মোবাইলে যে গান আছে বা মোবাইলে লেখা ছবি, এগুলো এক প্রকারের ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। এই যে দেখেন, এভিডেন্স অ্যাক্ট 2022 দ্বারা এভিডেন্স অ্যাক্ট 1872 3 ধারায় ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সংশোধন অনুসারে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে নিম্নলিখিত বিষয়গুলোকে যুক্ত হবে: ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার স্মৃতি, মাইক্রোফিল্ম, অডিও ভিডিও, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক সহ কম্পিউটার উৎপাদিত মাইক্রোফিস ইত্যাদিতে প্রস্তুতকৃত, প্রেরিত, গৃহীত, ধারণকৃত কোন রেকর্ড, ডেটা বা তথ্য। তো এখানে যেটা মনে রাখেন যে কম্পিউটার, মোবাইলে আপনারা যা যা রাখেন সবকিছু এক একটা ডিজিটাল রেকর্ড। সিসিটিভি ফুটেজ কি ডিজিটাল রেকর্ড, ছবি তুলছেন ডিজিটাল রেকর্ড, কথা রেকর্ড করছেন ডিজিটাল রেকর্ড। ওই যে আগে ছিল সিডি ডিভিডি, মনে আছে, ডিজিটাল রেকর্ড। তারপর ছিল পেন ড্রাইভ, ডিজিটাল রেকর্ড। এখন আগে ছিল আপনার হার্ড ডিস্ক, এখন আছে এসএসডি বলে, সলিড স্টেট ড্রাইভ, ডিজিটাল রেকর্ড। মেমোরি কার্ড, ডিজিটাল রেকর্ড। তারপরে দেখেন ড্রোন ডেটা বা ক্লোজ সার্কিট টেলিভিশন, সিসিটিভি এর রেকর্ড। তারপরে দেখেন সেলফোন, সেলফোন মানে আমরা যেটা ব্যবহার করি, মোবাইল ফোন। হার্ডওয়্যার, সফটওয়্যার, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সংজ্ঞায়িত অন্য কোনো ডিজিটাল ডিভাইসের কোনো রেকর্ড। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড মর্মে গণ্য হবে। তো যেগুলাই ডিজিটাল রেকর্ড, এর আরেকটা নাম হচ্ছে কি ইলেকট্রনিক রেকর্ড। বুঝতে পারছেন? নিচের প্যারা আমরা পড়বো না, এই যে নিচের প্যারায় আছে যে লেখাগুলো, এই প্যারা টোটালি বাদ, এটা বাদ। হ্যাঁ, এগুলো দলিল, এগুলো এখন দলিল। আমরা বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়? সফট ডাটা, ড্রোন ডাটা, সিসিটিভি ফুটেজ, ডিএনএ ডাটা। ডিএনএ ডাটা হলো ফরেনসিক সাক্ষ্য। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, মানুষের একজনের সাথে আর একজনের মিল আছে কিনা, ছেলের সাথে অমুক অমুকের ছেলে কিনা, বা অমুক অমুকের ধর্ষণ আদৌ করছে কিনা, এগুলো শনাক্তকরণের জন্য হলো ডিএনএ টেস্ট করা হয়। তো ডিএনএ টেস্ট ডিজিটাল রেকর্ড না, ডিএনএ টেস্ট হচ্ছে ফরেনসিক। বুঝতে পারছেন? এই যে দেখেন, ড্রোন ডাটা, ক্লোজ সার্কিট টেলিভিশন, সিসিটিভি ফুটেজ, সফট ডাটা যেমন অডিও ভিডিও ইত্যাদি ইলেকট্রনিক রেকর্ড। মানুষের এই যে দেখেন, মানুষের রক্ত, চুল, বীর্য, এছাড়াও একবার বা দুবার জামা পরার, জামা কাপড় থেকেও সংগ্রহ করা যেতে পারে। এটা শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য মর্মে গণ্য হয়। অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আমরা চলে আসি প্রমাণ। সাক্ষ্য আইনের অধীন প্রমাণ বা প্রুফকে গোল দেবেন 3টি ভাগে ভাগ করা হয়েছে।
সাক্ষ্য আইন অনুসারে প্রমাণ তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। তিন প্রকারের প্রথম প্রকার দেখেন প্রমাণিত, প্রুফড। দুই নাম্বার দেখেন ভুল বলে প্রমাণিত, ডিসপ্রুভড। আর একটা হচ্ছে প্রমাণিত নয়। বুঝতে পারছেন? প্রমাণিত কারে বলে? প্রমাণিত মানে হলো যে মামলা করছে যে অমুক অমুককে হত্যা করছে, বাদী মামলা করছে অমুক অমুককে হত্যা করছে, এবং মামলা করার পর সে 100% প্রমাণ করতে পারছে যে অমুকই আসলে অমুককে হত্যা করছে, এটা হলো প্রমাণিত। বুঝছেন? কোন মামলা যদি প্রমাণিত হয় আসামি কি পাবে? শাস্তি পাবে। খালাস তো পাবে না, আমি যা দাবি করছি সেটা প্রমাণিত হয়েছে, আসামি পাবে শাস্তি। বুঝছেন? ভুল বলে প্রমাণিত, ডিসপ্রুভড, এটা কি? এটা হলো যে আমি মামলা করছি যে অমুক অমুককে হত্যা করছে, এখন আসামি এসে প্রমাণ করছে কি যে হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয়েছে সে বাংলাদেশেই ছিল না, সে ছিল ভারতে। সংশ্লিষ্ট কাগজ, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সবকিছু আছে। তাহলে আমি মামলা করছি অমুক হত্যা করছে, বাট অ্যাকচুয়ালি সে এসে প্রমাণ করতেছে সে হত্যা। এটা হলো কি? ভুল বলে প্রমাণিত। বুঝতে পারছেন? এটার ইংরেজিটাকে বলে ডিসপ্রুভ। এবার দেখেন প্রমাণিত নয়, নট প্রুফড। নট প্রুফড কথার অর্থ হলো, দেখেন যিনি মামলা করেন, আমি মামলা করছিলাম হত্যা মামলা যে ফেরদৌস পূর্ণরে হত্যা করছে, এখন আমি প্রমাণ করতে পারি নাই যে আসলে ফেরদৌস পূর্ণরে হত্যা করছে, সাক্ষ্য প্রমাণ যা দিয়েছি তাতে প্রমাণিত পারি নাই। আবার অপর পক্ষ আইসেও এটারে কিছু প্রমাণ করতে পারে না যে ফেরদৌস যে আদৌ পূর্ণরে হত্যা করে নাই, তারা এটা প্রমাণ করতে পারে নাই, মানে ও মিথ্যা বলে প্রমাণ করতে পারে নাই, আমিও সত্য বলে প্রমাণ করতে পারি নাই। এখন এর সুবিধাটা পাবে কি আসামি? প্রমাণিত নয়। প্রমাণিত নয় মানে যিনি মামলা করছে তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ভুল বলে প্রমাণিত হয় নাই, বাট প্রমাণ করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তাহলে ব্যর্থ যদি হয় সেটার বলে নট প্রুফ বা প্রমাণিত নয়, এটার সুবিধাও পাবে আসামি। আর একটা মামলায় এই যে যে প্রমাণিত, ভুল বলে প্রমাণিত, প্রমাণিত নয়, এই তিনটার মধ্যে প্রতিটা মামলায় যে কোনো একটা সিচুয়েশনের এরাইজ হবে, একটা সিচুয়েশনের উদ্ভব হবে, তিনটা কখনোই হবে না। হয় একটা মামলায় পুরোপুরি প্রমাণিত হবে, অথবা ভুল বলে প্রমাণিত হবে, অথবা প্রমাণিত নয়। আপনি কখনোই বলতে পারবেন না যে স্যার একটা মামলায় এর দুইটা অবস্থার সৃষ্টি হতে পারে কিনা, কখনোই হবে না। যে কোনো মামলায় এই তিনটার ভিতর হবে যে কোনো কয়টা? একটা। তাহলে যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে আবার বলি, আমি যে মামলা করছি আমি এটা 100% প্রমাণ করছি, এটা হলো প্রমাণিত। আমি যে মামলা করছি অপর পক্ষ এসে ভুল ধরাই দিতে যে না এটা এই ঘটনা ঘটে না, এটা হলো ভুল বলে প্রমাণিত। আমি মামলা করছি আমিও প্রমাণ করতে পারি নাই, ও এসেও ভুল প্রমাণ করতে পারে নাই, এটা বলে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে প্রথমটার ক্ষেত্রে সুবিধা পাবে বাদী, প্রমাণিতর ক্ষেত্রে সুবিধা পাবে কি? আর পরের দুইটার ক্ষেত্রে সুবিধা পাবে কি? আসামি বা বিবাদী। আসামি বা বিবাদী। আমরা এখানে দেখেন অনেক পেঁচাই টেচাই বলা, বাট অ্যাকচুয়ালি মূল কথা এটাই। প্রমাণিত বা প্রুফড, প্রমাণিত অর্থ হলো কোনো বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করা, বা কোনো বিষয়ের অস্তিত্ব এতটাই সম্ভাব্য যে, এই যে দেখেন এতটাই সম্ভাব্য যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো বিষয় প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে, আন্ডারলাইন করেন, আদালত সেটার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে, বা আদালত সেটার অস্তিত্ব এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব আছে এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। তাহলে ভাষাগুলো একটু জটিল না? বুঝতে গেলে সমস্যা হয় নাকি? উদাহরণটা দেখেন, করিম এবং খায়রুনের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে মর্মে দাবি করে করিম খায়রুনের বিরুদ্ধে বিবাহ বৈধ মর্মে ঘোষণার মামলা দায়ের করে। করিম বলতেছে যে খায়রুনের সাথে আমার যে বিবাহ হয়েছে এটা হলো বৈধ বিবাহ, ঘোষণামূলক মামলা করে কত দাঁড়ায় ভাই? 42 সুনির্দিষ্ট প্রতীক আইনে কত দাঁড়ায়? 42 দাঁড়ায়। 42 দাঁড়ায়। বৈবাহিক সম্পর্কে প্রমাণ স্বরূপ বিয়ের সময় উপস্থিত সাক্ষী ও কাবিননামা দাখিল করে। সে বলতেছে যে ওনার এই যে দেখেন আমি কাবিননামা আর আমার বিয়ের সাক্ষী ছিল অমুক অমুক, এই যে তারা এখানে আছে। সাক্ষীদের বক্তব্য কাবিননামা বিবেচনা করে
বৈবাহিক সম্পর্কের অস্তিত্ব আছে মর্মে আদালত বিশ্বাস করে উক্ত সম্পর্ক প্রমাণিত বলে গণ্য করতে পারে। বুঝতে পারছেন? তার মানে সে যে মামলাটা করছে এই মামলাটা সে কি করছে, প্রমাণ করতে পারছে, এই কারণে এটা হলো প্রুফড। এখন আমরা চলে এসেছি মিথ্যা বলে প্রমাণিত বা ডিসপ্রুভড। কোন বিষয়ে মিথ্যা প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থাপিত সকল বিষয় বিবেচনা করে আদালত, আন্ডারলাইন করবেন, এটার অস্তিত্ব বিশ্বাস করে না, আদালত সেটার অস্তিত্ব নেই বলে এতটাই সম্ভব বিবেচনা করে যে অনুপস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটারও যে অস্তিত্ব নেই এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত। তো আমরা উদাহরণে চলে যাই, সরাসরি উদাহরণ। ক, স্ত্রী হত্যা মামলার আসামি। ঘটনার সময় ক বাসায় ছিল এই মর্মে রাষ্ট্রপক্ষ দাবি করে। যিনি মামলা করছে সে বলতেছে যে ঘটনার সময় স্বামী স্ত্রীর সাথেই ছিল। রাষ্ট্রপক্ষ আদালতে যে সকল বিষয় উপস্থাপন করেছে সেগুলো আসামি যে ঘটনার সময় বাসায় ছিল সেটা আদালতকে বিশ্বাস করায় না। এই কারণে আসামি যে বাসায় ছিল এটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এটা বিস্তারিত বলে নাই, আসামি এসে বলতেছে, আসামি এসে ছাপাই সাক্ষী দিছে, ছাপাই সাক্ষী এসে প্রমাণ করছে যে সে আসলে ওই সময় বাসায় ছিল না, সে ছিল অন্য জায়গায়। তাহলে এটা মিথ্যা বলে প্রমাণিত। বুঝছেন? ডিসপ্রুভড। এবার আছে প্রমাণিত নয়। কোনো ঘটনা যখন প্রমাণিত বা কোনো ঘটনা যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনোটাই হয় না তখন সেটা প্রমাণিত নয় হিসেবে গণ্য হবে। মানে প্রমাণিত হয়েছে এটাও না, আবার প্রমাণিত হয় না এটাও না। অর্থাৎ দেখেন, অর্থাৎ যখন সত্য ঘটনা সত্য বলে প্রমাণিত হয়নি বা মিথ্যা ঘটনা মিথ্যা বলেও প্রমাণিত হয়নি, বা কোনো ঘটনার যে অস্তিত্ব আছে বা নেই তাও প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে সেটা প্রমাণিত নয় বলে গণ্য হবে। আমরা একটি উদাহরণে চলে আসি। দেখেন, গাড়ি চুরির মামলায় চোরের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সে গাড়ির ইঞ্জিন, রং ইত্যাদি পরিবর্তন করতে নতুন মালিকের নামে গাড়িটি নিবন্ধন করেছে, কিন্তু ইঞ্জিন এবং গাড়ির রংকে পরিবর্তন কে করেছিল এই বিষয়ে কোনো সাক্ষ্য ছিল না। সে দাবি করছে যে চোর চুরি করার পর ইঞ্জিনের নাম্বার, গাড়ির রং টং সব কিছু প্রমাণ করছে, বাট সাক্ষ্য দিয়ে এটা সে প্রমাণ করতে পারে নাই। আর প্রতিপক্ষ চুপচাপ আছে, সে কিছু বলে নাই, সে ধরেন চুপচাপই আছে। তাহলে বিষয়টি প্রমাণিত বলা যায় না। বুঝতে পারছেন? তাহলে এটা প্রমাণিত নয়, নট প্রুফ। এখন আমরা যখন বার্ডেন অফ প্রুফ করবো তখন একটা জিনিস বুঝবেন যে ফৌজদারি মামলা করেন আর দেওয়ানি মামলা করেন, এটা প্রমাণ করবে যে করছে সে, যার বিরুদ্ধে করছে তার কিছু করার দরকার নাই, সে খালি আদালতে হাজির হবে আর নামবে, বা কিছুদিন জেলে থাকলে জামিন পেয়ে বাইরে গেলে শেষ। কিন্তু মূল বিষয় হলো যে মামলা করতে তারই এটা প্রমাণ করা লাগবে। আসামির কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণের কোনো দায়ভার নাই। আসামির জন্য এটা হলো নফল ইবাদতের মতো, মানে আমি নির্দোষ প্রমাণ করতে পারলো না পারলে সমস্যা নাই, কিন্তু প্রমাণ করার দায়িত্ব কার? বাদীর। তাহলে এই যে গাড়ির রং টং যে পরিবর্তন করছে, আসামি কি বলবে যে আমি করি নাই? আসামি না বললে ভালো, না বললে কোনো সমস্যা নাই। এটা করবে কে? বাদী প্রমাণ করবে যে আসলেই সে রং টং পরিবর্তন। আমরা সেলফ প্র্যাকটিসের 3 নং প্রশ্নটায় চলে আসি। দেখেন, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 এর দ্বারা নিম্নলিখিত কোনটি দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে? কোনটা? ডিজিটাল রেকর্ড। 3 নম্বরটা গুরুত্বপূর্ণ। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর অধীন আদালত কোর্ট বলতে অন্তর্ভুক্ত হবে না সকল বিচারক, ম্যাজিস্ট্রেট, সালিশ। এটা কি হবে? টেস্টটা দেন, এটা গুরুত্বপূর্ণ ভাই। 6 নম্বরটা দেখেন যে যখন কোনো জিনিস প্রমাণিত হয় না, ভুল বলেও প্রমাণিত হয় না, মানে সঠিক বলেও হয় নাই, ভুল বলেও হয় নাই, তখন এটারে কি বলে? প্রমাণিত নয়। আর 9 নম্বরটা আমরা একটু পড়ি, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে a fact is said not to be proved when it is, মানে কখন প্রমাণিত নয়, when it is neither proved or disproved, যখন এটা প্রমাণিতও হয় নাই অথবা ভুল বলেও প্রমাণিত হয় নাই। 9 নম্বর গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন 10 নম্বর প্রশ্নটা আমরা দেখি, নিম্নলিখিত কোনটি ডকুমেন্ট নয়? ম্যাপ বা নকশা, ব্যঙ্গচিত্র, পাথরে খোদিত শব্দাবলী, কোন বিষয়ে কোন ব্যক্তির মতামত। কোনটা? কোন বিষয়ে কোন ব্যক্তির আনিস সাহেব, কোন বিষয়ে কোন ব্যক্তির মতামত যদি রেকর্ড করা হয়,
ফোনে রেকর্ড করছে, তাইলে কি এটা ডকুমেন্ট হবে কিনা? আনিস সাহেব বলে। কোনো বিষয়ে কোনো ব্যক্তির মতামত মোবাইলে রেকর্ড করছে, কোনো জায়গায় লেখে নাই, এটা কি ডকুমেন্ট হবে কিনা? এটা হলো আমার প্রশ্ন। আমরা তো জানি কোনো জায়গায় কিছু লিখলে সেটা ডকুমেন্ট, কিন্তু এটা সে রেকর্ড করছে, এটা কি ডকুমেন্ট হবে কিনা? এলো আমার প্রশ্ন। অক্ষর দ্বারা তো রেকর্ড করে নাই, আপনি বলছেন আমি আমার মোবাইলে রেকর্ড করছি, এখন এটা কি ডকুমেন্ট হবে কিনা? এটা হলো উত্তর, মানে উত্তর জানতে চাচ্ছি। কেন হবে ব্যাখ্যা দেন। একই লেখা আছে বলেন। ধন্যবাদ। তা বলেন যে ইলেকট্রনিক রেকর্ডও এক প্রকারের কি? এই তো মাথা খুলছে আপনার। ইলেকট্রনিক রেকর্ডও এক প্রকারের দলিল। সবসময় যে লেখা লাগবে তা না, এই যে ওই জায়গায় স্বীকৃতি দিছে যে ডিজিটাল রেকর্ডও এক প্রকারের দলিল। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ফ্যাক্ট নিয়ে, যে সরি এই যে প্রমাণ নিয়ে? প্রমাণ যে তিন প্রকার, প্রমাণিত, ভুল বলে প্রমাণিত আর প্রমাণিত নয়, সবাই বুঝতেন? অনলাইনে যারা আছেন ভাই বোনেরা, আপনাদের প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স এটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে বাংলাদেশ সংবিধানের ওই 93 অনুচ্ছেদে। অর্ডিন্যান্স হলো যখন, খুব সহজে আপনাদের বুঝাই, সেটা হলো যে যখন সংসদ অধিবেশন থাকে না তখন আইন পাশের দরকার হয়, কিন্তু সংসদ তো নাই। বর্তমানে আমাদের বাংলাদেশে সংসদ আছে না, নাই, কিন্তু বিভিন্ন আইন পাশের দরকার আছে, এই আইন পাস গুলো করে হলো রাষ্ট্রপতি, এটা হলো অর্ডিন্যান্স। আর যখন সংসদের মাধ্যমে পাস হয় এটা বলে এক, এটা হলো সংক্ষিপ্ত কথা। আরো অনেক পার্থক্য আছে, বাট আপাতত এতটুকুই, যে রাষ্ট্রপতি যেটা পাস করায় সেটা অর্ডিন্যান্স, আর সংসদের মাধ্যমে যেটা পাস হয় অ্যাক্ট। আপনাদের সবাই আনমিউট করে দিছি, কথা বলেন, শুধু আপনাকে মিউট না। কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা সামনে আগাই, এবং আজকেও পরীক্ষা আছে। কি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 40 মার্কের পরীক্ষা আছে তাও? কজন আছে শাকিল, একটু গুণা দেন। কত? 19। 19? আমি তো 20টা দেখাইছি। আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসি ধারা 3। 3 ধারা দেখেন, 3 ধারা তো আমরা এতক্ষণ সংজ্ঞা পড়ছি, আরো সংজ্ঞা আছে। তো সাক্ষ্য আইনের সংজ্ঞাগুলো মনে রাখার সহজ হয়ে হলো, সাক্ষ্য আইনের শুধু 3 ধারাই বলছে, জায়গা কোনো উপধারা বলে নাই। দেওয়ানি কার্যবিধিতে যেরকম আছে 2-2 ডিক্রি, 2-10 আদেশ, 2-15 প্লিডার, নাকি এই জায়গা 3 কোনো সাবসেকশন নাই। এই জায়গা ওই ডিজিটাল রেকর্ডও যা, প্রমাণও তাই, ঘটনাও তাই, এই জায়গা আলাদা কোনো সাবসেকশন নাই। এই জায়গার উত্তর কি? 3 ধারা। বুঝেন নাই? বুঝবেন তো না, দেখেন। আচ্ছা, সাক্ষ্য বা সাক্ষ্যের প্রকারভেদ বলতেছি ফেরদৌস সাহেব, যে এই 3 ধারায় কোনো উপধারা নাই। এ জায়গা যত যত সংজ্ঞা আছে সবগুলোর নামই 3 ধারা। এ জায়গা 3-1, 3-2, 3-3 এরকম কোন জিনিস নাই। এ হলো কথা। সেটাই বলছি, তাই। তো তাহলে আমরা চলে আসি সাক্ষ্য এবং সাক্ষ্যের প্রকারভেদ, এভিডেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন। মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। দেখেন, আমি একটু কথা বলি, সেটা হলো 2022 সালের আগ পর্যন্ত সাক্ষ্য ছিল হলো আপনার 2 প্রকার, মৌখিক সাক্ষ্য আর দালিলিক সাক্ষ্য। কিন্তু 2022 সালের সংশোধনীর মাধ্যমে আরো এক প্রকার সাক্ষ্য যোগ করা হয়েছে, সেটা হলো ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? এই যে দেখেন, তো বর্তমানে সাক্ষ্যের প্রকারভেদ, একটা হলো দেখেন মৌখিক সাক্ষ্য, ধারা কত? 3। দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স, ধারা কত? 3। আর শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্য, বা এটারে ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স বলে, এটাও কি? 3। তো খুব সংক্ষেপে যদি বলি, মুখ দিয়ে যে কথা বলেন সেটা হলো মৌখিক সাক্ষ্য,
দালিলিক সাক্ষ্য তো বুঝেন, দলিলে দেখা দেখাইছেন, অডিও ভিডিও দেখাইছেন, এটা হলো দালিলিক সাক্ষ্য। আর ফরেনসিক সাক্ষ্য যে রক্তের রিপোর্ট, বীর্যের রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, এগুলো হলো কি ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে একটা বিষয় ভাগ করছে যে মৌখিক স্বাক্ষরে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য, আর একটা কি দেখেন শোনা সাক্ষ্য। আমরা এই সবগুলো পড়বো, পড়ার আগে একটু যদি এইভাবে বলি, প্রত্যক্ষ সাক্ষ্য হলো যে সরাসরি আমি যা দেখছি, আমি যা শুনছি। প্রত্যক্ষ সাক্ষ্য হলো আমি আদালতে বলতেছি যে অরনার আমি নিজে দেখছি যে ফেরদৌস অমুক রে ঘুষি দিছে, আমি আমার নিজের চোখে দেখছি। এটা মৌখিক সাক্ষ্য এবং এটা প্রত্যক্ষ। বুঝছেন? কিন্তু আমি যদি আদালতে গিয়ে বলি যে রনার আমি শাকিলের কাছে শুনছি, শাকিল দেখছে যে ফেরদৌস পূর্ণরে ঘুষি দিছে, এটা মৌখিক সাক্ষ্য হচ্ছে, বাট এটা হচ্ছে কি শোনা সাক্ষ্য। বুঝতে পারছেন? সামনে বিস্তারিত করবো, বাট আপাতত এতটুকু। আচ্ছা, এখন দেখেন প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য, এগুলো পরে পড়বো, আপাতত জাস্ট এতটুকু বলি। তালিলিক স্বাক্ষরে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর একটা কি মাধ্যমিক সাক্ষ্য। স্বয়ং যে মূল দলিল, এটাকে বলে প্রাথমিক সাক্ষ্য। আর মূল দলিলের ফটোকপি, মূল দলিল দেখে হাতে লেখা, এইগুলা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। তো এই জায়গা না বুঝলে সমস্যা নাই, আপাতত এতটুকু মনে রাখেন। সাক্ষ্য কত প্রকার? তিন প্রকার: তিন মৌখিক, প্রকার। তালিলিক, আর কি ফরেনসিক। ধন্যবাদ। পরের প্যারা পড়বো না কিছু, এতটুকু বাদ পাইছেন? আচ্ছা, এখন আমরা চলে এসেছি সাক্ষ্যের অর্থ, মিনিং অফ এভিডেন্স। সাক্ষ্য আইনের তিন ধারায় সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এভিডেন্স অ্যাক্ট 2022 দ্বারা তিন ধারায় সাক্ষ্যের সংজ্ঞার সাবক্লোজের সাবক্লোজ 2 এর সাবক্লোজ 3 এর সন্নিবেশিত করে শরীর সম্বন্ধীয় ফরেনসিক সাক্ষ্যের সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সুতরাং সংশোধিত আইন অনুসারে সাক্ষ্যের সংজ্ঞা হবে নিম্নরূপ। প্রথমে আমরা 1 নম্বরে চলে আসি। বিচার বা অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোন সাক্ষীকে, বিচার বা অনুসন্ধানীয় বিষয়, এটা একটা আন্ডারলাইন করেন, কি বলেন? বিচার বা অনুসন্ধানীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোন সাক্ষীকে যে বিবৃতি, বিবৃতি শব্দটা বলতেন, বিবৃতি, বিবৃতি মানে কি বলা, বিবৃতি দেওয়ার অনুমতি দেয় বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেই বিবৃতি হলো সাক্ষ্য। এইসব বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। এটা হলো খুব সহজে মনে রাখেন যে মামলার বিষয়ে যখন কোনো সাক্ষী কাঠগড়ায় দাঁড়াইয়া যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, এই কথা বলে যে বিবৃতিটা আদালতে দিবে, এটাই হলো মৌখিক সাক্ষ্য। বুঝছেন? তারপরটা দেখেন 2 নাম্বার, আদালতের নিরীক্ষার বা পরিদর্শনের জন্য যে দলিল উত্থাপন করা হয়, সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। আপনি আদালতে নিরীক্ষার জন্য বা আদালতে পরীক্ষার জন্য যে দলিলগুলো মুখ দিয়ে বলতেছেন না, যে দলিলগুলো আদালতে হাজির করতেছেন, এই দলিলগুলোর কি বলে? দালিলিক সাক্ষ্য। বুঝতে পেরেছেন? আপনি আসামির কথাই বলি, আসামি আপনি সাফাই সাক্ষী দেওয়ার সময় আদালতে তা কাগজপত্র দিচ্ছেন যে ওনার যেদিন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমি ছিলাম উগান্ডা, এই যে আমার ভিসা, এই যে আমার বিমানের টিকিট, এই জায়গা আমার এই সিডি আকারে, আমি ডিজিটাল রেকর্ড আকারে আমার ভিডিও দিয়ে দিছি, এটা হলো কি দালিলিক সাক্ষ্য। বুঝতে পারছেন? বা আপনার মেডিকেল সার্টিফিকেট দিলেন আমি অমুক জায়গায় ট্রিটমেন্টরত ছিলাম। তারপরে দেখেন রক্ত, বীর্য, চুল, সকল দৈহিক উপাদান, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, চোখের কর্ণিকার ছাপ, পায়ের ছাপ, মোটামুটি দেহ সংক্রান্ত যা যা আছে সবকিছু কি ফরেনসিক সাক্ষ্য। বস্তু সমূহ অনুরূপ প্রকৃতির অন্য কোনো উপাদান বস্তুর শরীর সম্বন্ধে ফরেনসিক সাক্ষ্য গণ্য হবে যদি এমন উপাদান সমূহ বা বস্তু সমূহ প্রতিষ্ঠা করে যে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, বা অপরাধ বা ভুক্তভোগীর মধ্যে অপরাধ এবং এর অপরাধীর মধ্যকার কোনো সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং কোন ঘটনা প্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে। এই কথাগুলোর অর্থ হলো যে ফরেনসিক সাক্ষ্যটা আপনি আদালতে খালি খালি দেখাইতেছেন না। ফরেনসিক সাক্ষ্য দ্বারা আপনি একটা জিনিস প্রমাণ করতেছেন না যে অমুক অমুকের হত্যা করছে কিনা, বা অমুক অমুকের পিতা কি না, অমুক অমুকের হাজবেন্ড
কিনা, এইগুলা দ্বারা প্রমাণ করে তখন এটার বলে ফরেনসিক সাক্ষ্য। তো জেনে রাখা ভালো। দেখেন, সুতরাং এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা সংশোধিত সাক্ষ্য আইনের 3 ধারায় 3 শ্রেণীর সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। একটা হলো মৌখিক সাক্ষ্য, একটা হলো দালিলিক সাক্ষ্য, আর একটা হলো শরীর সম্বন্ধনীয় বা ফরেনসিক সাক্ষ্য। এখন যদি বলেন যে স্যার তাহলে ডিজিটাল রেকর্ড কি সাক্ষ্য, মিলন বলেন দি কি সাক্ষ্য? ডিজিটাল রেকর্ড কারে বলে মিলন? আপনি কি মিলন? আপনি বলেন ডিজিটাল রেকর্ড কাকে বলে? হ্যাঁ, এই দেখছেন, আপনি আপনারে চিনতেছেন না। মিলন রে জিজ্ঞেস করলাম, আপনি উত্তর দিলেন, আবার আপনারে বলতেছে বলেন আমি। হ্যাঁ, এগুলার বলে ডিজিটাল রেকর্ড। তাহলে মিলন ডিজিটাল রেকর্ড কি সাক্ষ্য? বলেন, এত কিছু জানবো কিভাবে? করতে এসে কি তাই শিখছি? কি সাক্ষ্য? কেন দালিলিক সাক্ষ্য? কোথায় পড়ছি আমরা বলেন? ডিজিটাল রেকর্ড যে দালিলিক, এটা আমরা কোথায় পড়ছি? দলিলের সংজ্ঞার ভিতর পড়ছি না আমরা? দলিলের সংজ্ঞার ভিতর পড়ছি যে ডিজিটাল রেকর্ড একটা কি দালিলিক সাক্ষ্য। আচ্ছা, তো সেলফ প্র্যাকটিসে যদি আমরা চলে আসি, দেখেন সেলফ প্র্যাকটিস 3 নাম্বার প্রশ্নটা যদি দেখেন যে বিচারাধীন বিচারাধীন বিষয় প্রমাণের জন্য আদালত কোন সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয় বা সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজন আছে সেই সব বিবৃতির মৌখিক সাক্ষ্য বলে। বুঝছেন? মানে মুখে মুখে যেটা দেয় সেটারই কি বলে? মৌখিক সাক্ষ্য। এটা হলো সহজ কথা, মুখে মুখে যেটা বলে সেটারই বলে মৌখিক সাক্ষ্য। ইংলিশ ভার্সনটা যদি দেখেন, তানভীর জোরে পড়েন, ইংলিশ ভার্সনটা জোরে পড়েন। All statements which the court permits or requires to be made before it by witnesses in relation to matters of fact under inquiry, such statements are called ওরাল এভিডেন্স। oral evidence. ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য নাকি? তো তারপরে 6 নম্বর প্রশ্নটা একটু পড়ি যদি দেখেন, অল ডকুমেন্টস প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট সাচ ডকুমেন্টস আর কল্ড কি? দালিলিক সাক্ষ্য। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে, এগুলো মনে রাখবেন। আর আমরা চলে আসি এরপরে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স আসলে কাকে বলে। তো তার আগে একটা কথা বলে রাখি, আগামীকাল তো আপনাদের যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী, আপনাদের দশমী। আগামীকাল কি পড়তে পারবেন? সকালবেলা পড়লাম, বিকেলে না, সকাল 10টায়। কালকে বন্ধ না? কোর্ট বন্ধ না? কোর্ট বন্ধ। পারবেন নির্মল? মানে আপনাদের মতামত জানতে চাচ্ছি, আমি বলি নাই যে পড়াবো, কিন্তু যারা এই মুহূর্তে এই জায়গা যারা আছেন আপনারা পারবেন কিনা? আমি তো পড়াইতে রাজি, আমার তো আর কোনো কাজ নাই। আমি পড়াবো, কিন্তু আপনাদের জন্য জুলুম না হয়ে যায় এটা জিজ্ঞেস করতেছি। ওই সময় যদি কোনো কাজ না থাকে তাইলে বলেন, আর যদি কাজ থাকে তাইলে পড়াবো না, আর যদি কাজ না থাকে তাইলে পড়াবো। স্যার জুলুম হবে কেন হ্যাঁ স্যার? স্যার, এই হ্যাঁ ক্লাস আমাদের করব। ক্লাসটা স্যার ইম্পর্টেন্ট স্যার, আমাদের ক্লাসটা করলে আমরা উপকৃত হই, আপনার কষ্ট হবে একটু হ্যাঁ ক্লাস করব স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, 10টায় পড়া, ঠিক আছে, ধন্যবাদ। গতবার বিথিকা পড়তে চাইছিল, বিথিকার ভাষ্য ছিল, বিথিকা বিশ্বাস, অনলাইনে যারা আছে তারা শুনবেন যে স্যার আমি পড়বো। সব বিথিকা কিন্তু প্রিলি পাস করছে, এই যে লিখিত পরীক্ষা দিয়েছে, বুঝতে পারছেন? তো আগামীকাল 10টায় পড়া। তো ইনশাল্লাহ, তো আমরা একটু চলে এসে দেখেন মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। তারা 59 আর 60। তো মৌখিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে, বল দিবেন 3 ধারায়, এটা আমরা আগেই জানি। মৌখিক সাক্ষ্য দ্বারা কোন কোন বিষয়ে প্রমাণ, মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো বিষয় প্রমাণ 59 ধারায় আলোচনা করা হয়েছে। আর 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে।
তা প্রথমে আমরা চলে আসি তিন ধারায় মৌখিক সাক্ষ্যের যে সংজ্ঞা দিছে দেখেন। মৌখিক সাক্ষ্য অর্থ, তিন ধারায় বলা হয়েছে, অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোনো সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয়, এটা আমরা আগেই পড়ছি। সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালতে দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। মৌখিক সাক্ষ্য অর্থ হলো, এটা আন্ডারলাইন করেন, সাক্ষী নিজে আদালতের নিকট যে বিবৃতি দান করে সেটারে বলে মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোন সাক্ষী মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, আন্ডারলাইন করেন, মুখ দিয়ে যে শব্দ বলে শুধুমাত্র সেটা না, বরং অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম, এটা বললেন কথা বলতে অক্ষম, অনেকে আছে না যে অসুস্থ, মুখ দিয়ে কথা বলতে পারতেছে না বা জন্মগতভাবে সে কথা বলতে পারতেছে না, সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হতে পারে। যেমন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয় কুল দিবেন 119 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য বলা হয়। বোবা সাক্ষীর নিচে লেখেন, বোবা সাক্ষী শব্দটা আছে না, বোবা সাক্ষীর নিচে লেখেন ডাম উইটনেস, DUMB, 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 ডাম, উচ্চারণ হবে ডাম, উইটনেস WITNESS, WITNESS। তো বোবা সাক্ষী যে সাক্ষ্য দেয় এটার কি বলে? কাম উইটনেস। বুঝছেন কত ধারায়? শুধু এই ধরনের প্রশ্ন আছে যে বোবা সাক্ষীর সাক্ষ্য প্রদান কত ধারায় আছে, বা ডাম উইটনেস কত ধারায় আছে, 119 ধারা। তো এখন আমরা চলে আসি মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স। 59 ধারায় বিধান করা হয়েছে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। ইংলিশটা আন্ডারলাইন করেন, অল ফ্যাক্টস except the contents of documents may be proved by the oral evidence। তিনটে স্টারতে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় কি দ্বারা প্রমাণ করা যাবে? অর্থাৎ যদি বলেন যে রনার আমাদের দুইজনের বিবাহ হয়েছে কাবিন রেজিস্ট্রির কাছে, কাবিন নামা আছে, তাহলে কাবিন নামাই দেখাইতে হবে, ওই জায়গা মৌখিক সাক্ষ্যের কাজ হবে না। আপনি যদি বলেন যে আমি এই জমির মালিক অমুক সালে অমুকের কাছ থেকে কিনছি, আমার দলিল আছে, তাহলে আপনার দলিলই দেখাইতে হবে, এই জায়গায় মৌখিক সাক্ষ্যে কাজ হবে না। অর্থাৎ দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। কত ধারায় বলছে? 59 ধারা। তাহলে আমরা উল্টা ভাবে বুঝতে পারি যে মৌখিক সাক্ষ্য দ্বারা কি প্রমাণ করা যাবে না? দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে না। মোজাম্মেল সাহেব গোপন কথা শুনে ফেললাম সব। অর্থাৎ দেখেন, অর্থাৎ দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। কারণ হলো যেখানে কোনো লিখিত দলিল বা নথি থাকে, আন্ডারলাইন করেন, যেখানে কোনো লিখিত দলিল অথবা নথি থাকে সেই ক্ষেত্রে উক্ত লিখিত দলিল বা নথি দিয়েই উক্ত দলিলের বিবরণ প্রমাণ করতে হবে। দলিলের বিবরণ প্রমাণের ক্ষেত্রে উক্ত দলিলই হলো সর্বোত্তম সাক্ষ্য। ওই জায়গায় আপনি মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না। তাহলে আমরা বলতে পারি যে তিন ধারায় দিয়েছে মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা, আর 59 ধারায় বলছে যে মৌখিক সাক্ষ্য দ্বারা কি কি প্রমাণ করা যাবে। দলিলের বিষয়বস্তু ছাড়া সবকিছুই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। বুঝছেন? এখন দেখেন ধারা 60, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। আন্ডারলাইন করেন, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। সাক্ষ্য আইনের 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। ইংলিশটা আন্ডারলাইন করেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো ভাই,
যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হবে। প্রত্যক্ষ মানে আপনি যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন ওটা হয় আপনার দেখতে হবে, নাহলে আপনার দেখার সুযোগ ছিল না আপনি শুনছেন, নাহলে শোনার সুযোগ ছিল না আপনি ইন্দ্রিয় দ্বারা অনুভব করতেন, অন্য কারো কাছ থেকে শুনলে হবে না। আমি একটু এই ধরনের এটা এটা বলি, ধরেন আপনি আপনার চোখের সামনে একজন আর একজনকে হত্যা করছে, আপনি আদালতে গিয়ে যদি বলেন আমি দেখছি অমুক অমুককে হত্যা করছে, এটা মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষ সাক্ষ্য, বুঝছেন? কিন্তু আপনি যদি বলেন যে আমি আখিনুরের কাছে শুনছি আখিনুর দেখছে অমুক অমুককে হত্যা করছে, এটা মৌখিক সাক্ষ্য হচ্ছে বাট এটা প্রত্যক্ষ না, বুঝছেন? ধরেন আমরা এই যে খানলা একাডেমিতে 5 তলায় বসে আছি, আমাদের পাশে নিচ দিয়ে রাস্তা আছে, এখন মাঝে মাঝেই এই নিচ দিয়ে একেবারে বেপরোয়া ভাবে কিছু মোটরসাইকেল চালাই যায়, তাই না? ধরেন খুব জোরে শব্দ হচ্ছে এবং আমরা এই শব্দটা শুনলাম, মোটরসাইকেল বেপরোয়া ভাবে চালাচ্ছে এবং হঠাৎ শুনলাম কয়েকজন মানুষের আত্মচিৎকার, মানে ওই মোটরসাইকেল একজন অ্যাক্সিডেন্ট করে বাধাই দিছে। এখন কে কার সাথে অ্যাক্সিডেন্ট করছে তা কি আমরা দেখছি? কিন্তু আমরা এটা কান দ্বারা কি শুনছি। তাহলে এই ধরনের মামলায় আমরা যাই যদি বলি যে অমুক অমুক রে কে কারে আহত করছে তা আমরা জানি না, তবে আমরা শুনছি অমুক মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের জোরে শব্দ এবং নিচে চিৎকার শুনছি, তাহলে এই জিনিসটা আমাদের দেখার সুযোগ ছিল না, এই জিনিসটা আমরা কি শুনছি। এটা মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষ, বুঝছেন? যদি আমার আমার দেখারও সুযোগ ছিল না, আমি শুনিও নাই, কিন্তু আগুনে ঘর পুড়ে যাচ্ছে, গাজী টায়ারের ফ্যাক্টরি পুড়ে গেছে, আমি দূর থেকে টায়ার পোড়া গন্ধ শুকছি, তাহলে এটাও কি প্রত্যক্ষ সাক্ষ্য। আমি বলতে পারি যে কে কারে আগুন, কে গোডাউনে আগুন দিচ্ছে আমি জানি না, কোনো শব্দ টব্দও শুনি নাই, তাও আমি টায়ার পোড়া গন্ধ পাইছি, তো এটাও কি প্রত্যক্ষ, বুঝতে পারছেন? তাহলে 60 ধারার বিষয়বস্তু হচ্ছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মানে আপনি যে মুখ দিয়ে যেটা বলতেছেন এটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। তবে যদি আপনি অমুকের কাছ থেকে শুনেন যে অমুক দেখছে এই, অমুক দেখছে এই, তাহলে এটার বলা হলো শোনা সাক্ষ্য বা জনশ্রুত সাক্ষ্য, এটা কিন্তু প্রত্যক্ষ না। এই যে দেখেন সাক্ষ্য আইনের 60 ধারায় প্রত্যক্ষ সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা আন্ডারলাইন করেন। যদি বলে প্রত্যক্ষ সাক্ষ্যের সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 60 ধারায়। মৌখিক সাক্ষ্য কখন প্রত্যক্ষ হবে সেটাই 60 ধারায় বিধান করা হয়েছে। 60 ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে বলতে বোঝায় যে বিষয় দেখা যায়, এই যে দেখেন যে বিষয় দেখা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি দেখেছে বলে দাবি করে, দেখছেন? আবার যে বিষয় শোনা যায় সেই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে হলে সেই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে বিষয়টি শুনেছে বলে দাবি করে। যদি এটা এমন ঘটনা হয় যেটা যে কোনো আন্ডারলাইন করবেন ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য হয়, তাহলে এটা অবশ্যই সেই সাক্ষীর সাক্ষ্য হবে যে দাবি করে উক্ত ইন্দ্রিয় দ্বারা ঘটনাটি অনুভব করেছিল। ইন্দ্রিয় দ্বারা মানে আমি দেখি নাই শুনি নাই, আমি গন্ধ পাইছি, বুঝছেন? হ্যাঁ, এটাও মৌখিক সাক্ষ্য যদি আমি বলতে পারি। তারপরের পয়েন্টটা দেখেন, যদি ঘটনাটি কোনো মতামতকে উল্লেখ করে বা উক্ত মতামতের কারণ সমূহ উল্লেখ করে, তাহলে এটা এমন ব্যক্তির সাক্ষ্য হতে হবে যে উক্ত কারণ সমূহের উপর ভিত্তি করে মতামত দিয়েছে। যেমন দিয়ে লেখেন, এখানে একটা লাইন লেখেন, যেমন এক্সপার্টকে এক্সপার্ট এক্সপার্ট বুঝেন, বিশেষজ্ঞ আর কি, বিশেষজ্ঞকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করা হলে, বিশেষজ্ঞকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হলে, বইতে নাই লেখা আছে বিশেষজ্ঞকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করা হলে, লেখেন তা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য হবে, এটা লেখেন তা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সাক্ষী হিসেবে উপস্থাপন করলে তিনি যে বক্তব্য প্রদান করবেন তা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য হবে, বা তিনি যে মতামত দিবেন তা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আচ্ছা, এই কথাটার একটু ব্যাখ্যা বোঝার প্রয়োজন আছে। যখন একজন একজন আরেকজনকে হত্যা করছে বা একজন আরেকজনকে আহত করছে, তখন তাদের যদি মারা যায় কেউ তাহলে পোস্টমর্টম রিপোর্ট করে ডাক্তার,
বা যদি ট্রিটমেন্টরত অবস্থায় থাকে তাহলে মেডিকেল সার্টিফিকেট দেয় কে? ডাক্তার। এখন আপনারা জানেন যে ডাক্তার কি দেখছে কে কারে হত্যা করছে, ডাক্তার কি দেখছে কে কারে আহত করছে? তাই না, ডাক্তার জাস্ট তার সে কোন অবস্থায় ওই পেশেন্টারে পাইছে, ওই ভিকটিমটারে পাইছে, যে তার কোন জায়গা ফাটা, কোন জায়গায় সেলাই লাগছে, কোন জায়গায় আঘাত পাইছে, এই মতামত গুলো ডাক্তার তার পোস্টমর্টেম রিপোর্টে বা মেডিকেল সার্টিফিকেটে দেয়। পরবর্তীতে তাকে আবার মামলা যখন বিচার শুরু হয় তাকে আবার আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করতে হয়। তাহলে আদালতে উপস্থিত হয়ে তিনি যে সাক্ষ্যটা প্রদান করবেন এটাও মৌখিক সাক্ষ্য এবং প্রত্যক্ষ সাক্ষ্য। বুঝতে পারছেন? এই যে যদি ঘটনাটি কোনো মতামতকে উল্লেখ করে, ধরেন একটা চেকের মামলায় প্রশ্ন উঠছে বা একটা স্টাম্প, ক্রিমিনাল প্রেসার ট্রাস্ট স্টাম্পের মামলায় প্রশ্ন উঠছে যে এটা আসলে অমুকের সিগনেচার কি না, এক্সপার্টে পাঠাইছে, এক্সপার্ট থেকে অনুমতি আসছে যে আসলে অমুকের সিগনেচার না। এখন সে যে মতামত দেখ না কেন একসময় তার উপস্থিত হতে হবে না? তাহলে তিনি উপস্থিত হয়ে যে সাক্ষ্য আদালতে প্রদান করবেন এটা প্রত্যক্ষ সাক্ষ্য। অর্থাৎ দেখেন, অর্থাৎ সাক্ষ্য আইনের 60 ধারায় শুধুমাত্র যে সকল মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ, শুধুমাত্র যে সকল মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ, শুধুমাত্র সেই সকল মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। দেখছেন, যেহেতু শোনা সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্য না, শোনা সাক্ষ্যকে এতক্ষণ ধরে বুঝতেন, শোনা সাক্ষ্য কারে বলে বুঝেন নাই? হ্যাঁ, তো যেহেতু শোনা সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্য না, তাই 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে কিছু শুনে আদালতে গিয়ে বলেন ওই সাক্ষ্যের কোনো মূল্য 60 ধারায় নাই, আপনি আদালতে সাক্ষ্য দিতে গেছেন, যাই বলতেছেন যে ওরা অমুক অমুকে হত্যা করছে, আমি দেখি নাই, অমুকের কাছ থেকে শুনছি, তাহলে এই সাক্ষ্যের কোনো মূল্য নাই। কত ধারায় নাই? 60 ধারায় নাই। শোনা সাক্ষ্য কোনো সাক্ষীর নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যের নিকট হতে যে সাক্ষ্য শুনেছে সেই সাক্ষ্য হলো শোনা সাক্ষ্য। আমরা এখানে একটা উদাহরণ পড়বো, উদাহরণ পড়েই আজকের লেকচার শেষ, তারপর পরীক্ষায় চলে যাব। উদাহরণটা খুব সহজ, সবাই একটু মনোযোগ দেন। বিথিকাকে জখম করে হত্যার জন্য আরিফ অভিযুক্ত, তাহলে দেখে আসামিকে আরিফ, ভিকটিম কে বিথিকা। চন্দন, তীরে বলতেছি চন্দন, তীরে টিউক, ইমরান, ফখরুল, গামা হলো সাক্ষী। তাহলে এই ঘটনার সাক্ষী কয়জন? সি, ডি, ই, এফ আর কি জি। চন্দন বলে যে সে দেখেছে আরিফ বিথিকাকে জখম করতে। চন্দন বলতেছে যে আমি নিজে দেখছি আরিফ বিথিকাকে জখম করতে, প্রত্যক্ষ। টিউক বলে যে সে বিথিকার চিৎকার শুনেছে যে আরিফ তাকে জখম করছে। টিউক এসে বলতেছে যে কে কারে জখম করছে আমি দেখি নাই, বাট আমি বিথিকার চিৎকার শুনছি, এবং বলতেছে যে আরিফ দাদা আমারে আর মাইরো না। বুঝছেন? এটাও কি প্রত্যক্ষ সাক্ষ্য, তার দেখার সুযোগ ছিল না, বাট সে কি শুনছে। ইমরান বলে যে সে আরিফকে দেখেছে একটি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে এবং বিথিকাকে রক্তমাখা জামা পরিধান অবস্থায় দেখেছে। ইমরান বলতেছে যে কে কারে হত্যা করছে আমি দেখি নাই ভাই, তবে আমি দেখছি আরিফকে ছুরি নিয়ে দৌড়াইতে আর বিথিকা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো সে যা দেখছে সেটা সে বলছে, এটাও কি প্রত্যক্ষ। ফখরুল একজন ডাক্তার, ফখরুল বলে যে যে অস্ত্র আরিফের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বিথিকাকে জখম করা হতে পারে, যা বিথিকার মৃত্যু ঘটিয়েছে। তাহলে ফখরুল যেহেতু ডাক্তার, সেও তো জানে না আজকে এখানে হত্যা করছে, বাট সে জাস্ট তার ওপিনিয়নটা দিচ্ছে, তারও এটা কি প্রত্যক্ষ। গামা বলে যে সে চন্দনের নিকট হতে শুনেছে যে চন্দন দেখেছে আরিফ বিথিকাকে জখম করেছে। তাহলে গামা কি এটা সরাসরি দেখছে না, সে তো আর একজনের কাছ থেকে শুনছে। তাহলে গামা যে কথা বললো এটা কি শোনা সাক্ষ্য। এই ক্ষেত্রে চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গামায়ের সাক্ষ্য হলো শোনা সাক্ষ্য। সুতরাং চন্দন, ডিউক, ইমরান এবং ফখরুলের মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয় তা গ্রহণযোগ্য হবে, কিন্তু গামায়ের সাক্ষ্য শোনা সাক্ষ্য হয় তা গ্রহণযোগ্য হবে না। বুঝছেন শোনা সাক্ষ্য কারে বলে? আচ্ছা, আমরা সংক্ষেপে জেনে রাখুন। এই জায়গায় যদি একটু আসি, একেবারে লাস্টের পয়েন্টটা দেখেন যে সাক্ষ্য আইনের 60 ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। এখন আপনি যদি প্রশ্ন করেন পাল্টা যে স্যার তাহলে শোনা সাক্ষ্য কি কোনোদিনই গ্রহণযোগ্য হবে না? হবে, বাট 60 ধারায় হবে। কখন হবে আমরা পড়বো। 1 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 59 ধারা অনুযায়ী
ড্যাশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে কি? দলিলের বিষয়বস্তু ব্যতীত। 2 নাম্বারটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ড্যাশ কি? ডিরেক্ট। বুঝছেন? তারপরটা দেখেন, মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এই বিধান কোথায় আছে? 60 ধারায় না? তাহলে আপনি যদি মূল ভিতরের প্রশ্নগুলো, মূল যে আলোচনা এটা যদি বুঝেন, তাহলে উত্তরের জায়গা এমনিতেই পারা যাচ্ছে না। দেখেন 3 নাম্বারটা দেখেন, সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা নিজে সে দেখেছে। বুঝছেন? তো এখানে সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন, all facts except the contents of documents may be proved by the dash oral evidence। 4 নাম্বার গুরুত্বপূর্ণ, 5 নাম্বার গুরুত্বপূর্ণ, 5 14 মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় কি? দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয়। 17 নাম্বারটা দেখেন, একজন সাক্ষী ব্যক্তিগতভাবে যে ঘটনা দেখেছে বা শুনেছে বা সংগ্রহ করেছে সেই সাক্ষ্য হলো কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য বা ডিরেক্ট এভিডেন্স। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। এখন আমরা সরাসরি পরীক্ষায় চলে যাই, সবাই পরীক্ষা দেন। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে কইরেন। আল্লাহ হাফেজ।